আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। এবং কে কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একটু কমেন্টসে জানিয়ে দেন। আজকে আমরা আলোচনা করব যে টপিকটি, সেটি হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তো আপনারা কে কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি জানিয়ে দিবেন কমেন্টসের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, সবকিছু ওকে আছে কিনা একটু দ্রুত জানিয়ে দিবেন। আজকে আলোচনা করব যে টপিকটি নিয়ে আমাদের মাস্টার বই, সেটি হচ্ছে অ্যাডভার্ব। ওকে, আচ্ছা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটু জানিয়ে দেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা সব ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করব আজকে, সেটা হচ্ছে অ্যাডভার্ব এন্ড ইটস ক্লাসিফিকেশন। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা আমাদের মাস্টার বইয়ের পেজ ওপেন করে ফেলি, আমাদের যে অ্যাডভার্ব সেই অংশটা। হ্যাঁ, পেজ নাম্বার 144 আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না এখন, যেহেতু আমি ছোট করা। তাহলে পেজ নাম্বার 144 মাস্টার বইয়ের। আপনাদের পেজ নাম্বার প্রয়োজন হবে না, যেহেতু বইটাই আমি পুরো পেজ নাম্বারের ছবি নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমরা মূলত যাব যে এখন যে ডিটেলস, আশা করি এখন আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন অ্যাডভার্ব যে জিনিসগুলা, বা অ্যাডভার্ব কাকে বলে। আমরা অনেকেই বিভিন্নভাবে ছোটবেলায় মুখস্থ করেছি যে এলওয়াই থাকলে অ্যাডভার্ব, এই সেই হ্যান ত্যান বিভিন্ন নিয়ম আমরা পড়েছি। তো এইখানে আমরা অ্যাডভার্বের যে বিষয়টা দেখব, আমি যদি জাস্ট একটু সাধারণভাবে বলতে পারি, সেখানে বলছে অ্যাডভার্ব হলো এমন একটি ওয়ার্ড যা বাক্যে নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে। কি বলে? অ্যাডভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা নাউন বা প্রোনাউন ছাড়া অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে। আচ্ছা, এইখানে দেখেন এমনকি গোটা একটা সেন্টেন্সকেও মডিফাই করে, যেখানে হচ্ছে গোটা বাক্যকে মডিফাই করতে পারে। এরপরে বলছে যে কথাটা অ্যাডভার্বকে মডিফায়ার বলা হয়। তাহলে অ্যাডভার্বের অপর নাম কি স্যার? অ্যাডভার্বের অপর নাম হচ্ছে মডিফায়ার। একটু লিখে নেবেন আপনারা কমেন্টসে, অ্যাডভার্ব সমান সমান আমরা তাকে বলতে পারি কি স্যার? মডিফায়ার। ওকে, অ্যাডভার্ব সমান সমান মডিফায়ার বলা যায়। ওকে, এটা একটু মাথায় রাখবেন এবং এগুলো প্রশ্ন আসে এই টাইপের। আচ্ছা, এরপরে বলছে অ্যাডভার্ব এর মূল কাজ, মেইন ফাংশন হচ্ছে কি? ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই তিনটিকে মডিফাই করা। তবে কিছু ক্ষেত্রে প্রিপোজিশন, কনজাংশন বা একটা সেন্টেন্সকেও মডিফাই করলে তা অ্যাডভার্ব মূল কাজ বা ফাংশন নয়। আচ্ছা, তাহলে অ্যাডভার্বের মেইন ফাংশন হচ্ছে কি স্যার? অ্যাডভার্বের মেইন ফাংশন হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, এই তিনটা, মানে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, সে নিজেও অ্যাডভার্বকে আবার মডিফাই করতে পারে। আর এছাড়া প্রিপোজিশন, কনজাংশন বা সেন্টেন্সকে যে মডিফাই করে, এটা তার মেইন কাজ না। আচ্ছা, এখানে যেমন এক নম্বরে বলছে দীপক রানস কুইকলি, তাহলে রানস হচ্ছে ভার্ব আর কুইকলি দেওয়া আছে। ভেরি বিউটিফুল দেওয়া আছে, বিউটিফুল অ্যাডজেক্টিভ, তার আগে ভেরি দিয়ে হচ্ছে মডিফাই করছে। তাহলে প্রথমে হচ্ছে ভার্বকে মডিফাই করছে যে কিভাবে দৌড়ায়, পরে হচ্ছে ভেরি বিউটিফুল অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, এক্সট্রিমলি ওয়েল, ওয়েলটা অ্যাডভার্ব, তাকেও মডিফাই করছে। The bird is, এখানে বলছে the bird flew exactly over our head, এটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনের এটাকেও মডিফাই করছে এক্স্যাক্টলি ওয়ার্ডটা দিয়ে। আচ্ছা, এখন আমাদের এই ধারণা, সেটা হচ্ছে আমরা অনেকে মনে করি যে অ্যাডভার্ব হচ্ছে লাস্টে এলওয়াই থাকলে তাকে অ্যাডভার্ব বলে। আচ্ছা, আসলে সেরকম বিষয়টা না। তারপর আই ডিসলাইক হার সিম্পলি বিকজ, এই যে একটা প্রিপোজিশনকে সে মডিফাই করছে। এখন একটা বিষয় আমি যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সরাসরি প্রশ্নে যাওয়ার আগে, সেটা হচ্ছে আমরা জাস্ট এখানে হয়তো কথাটাই লাস্টে লেখা আছে, একটু মাথায় রাখবো। সেন্টেন্সের ভার্বকে, আবার বলছি,
অ্যাডভার্ব কি দেখেন বলছে কি সর্বদা, কখন, কোথায়, কখন, কিভাবে, কেমন, কেন ইত্যাদি প্রশ্নের উত্তর দেয়, কারণ এসব প্রশ্নের উত্তর পাওয়া যায় তাই অ্যাডভার্ব। তো আমরা জাস্ট চারটা ওয়ার্ড একটু নিব, যেটা হচ্ছে স্যার এই যে এটা when, why, how, where। এই চারটাকে আমরা যদি প্রশ্ন করি, যেটা উত্তর দিবে সেটাই হবে অ্যাডভার্ব। মানে ভার্বকে যদি আপনি প্রশ্ন করেন এই চারটা অংশ দিয়ে, বা সাবজেক্টে যে অংশটুকু থাকে সেটাকে যদি এই ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা যায়, যে ওয়ার্ড উত্তর দিবে সেটা হবে অ্যাডভার্ব। এতে তার সঙ্গে থাকুক এলওয়াই অথবা না থাকুক। ওকে, আজকে পড়ামো হচ্ছে মানে বুঝি নাই, সাউন্ড প্রবলেম একজন। আচ্ছা, সাউন্ড প্রবলেম কি অন্যদের হচ্ছে নাকি আপনার একার? একটু বলবেন আমাকে। প্রীতম, আপনার কি সাউন্ড প্রবলেম হচ্ছে নাকি অন্যদের? অন্যরা একটু বলেন তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, তাহলে বলছি যে অ্যাডভার্ব হচ্ছে সেন্টেন্সের ভার্বকে কখন, কোথায়, কেন, কিভাবে এই চারটা ওয়ার্ডের উত্তর দিলে যে ওয়ার্ড উত্তর দেয় তাকে আমরা অ্যাডভার্ব বলবো। আচ্ছা দেখেন নিচে 1 নাম্বার একটা প্রশ্ন বলছে, আমার সঙ্গে একটু দ্রুত যাবেন এবং খুব এক্স্যাক্টলি মনে রাখার চেষ্টা করবেন। প্রথম প্রশ্ন বলছে হোয়াট আর দ্য 4 কোশ্চেন, মানে চারটা প্রশ্ন কি কি যেটা অ্যাডভার্বের অ্যান্সার করে, মানে মাত্র আমি যে কথাটা বলছি ওই চারটা প্রশ্ন কি কি। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার? আপনার নিজের হয়তো শুধু প্রবলেম আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখেন চারটা প্রশ্ন কি কি। দেখেন তো চারটা প্রশ্ন কি কি আমাদের সেটা চেয়েছে, যেটা হচ্ছে এখানে দেওয়া আছে এই যে when, where, how, why। এটার মধ্যে where আছে, when আছে, why আছে, where আছে, why, কিন্তু why দুইবার আছে দেখছেন, how কথাটা নাই, এজন্য এটা নাই। why আর where আছে কিন্তু দুইটা, লাগবে আমাদের কয়টা? চারটা। অর্থাৎ 1 নাম্বার প্রশ্নটা হচ্ছে কোন চারটা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, সেই চারটা ওয়ার্ড আমার কাছে চেয়েছে। আচ্ছা, এরপরে বলছে এ মডিফায়ার ক্যান বি এ অথবা অ্যান অ্যাডভার্ব। আমি এই জন্য তখন বলছিলাম যে অ্যাডভার্ব সমান সমান মডিফায়ার কথাটা লিখে নেন। তাহলে এইখানে সেই কথাটাই বলছে যে মডিফায়ার কাকে বলা হয়, অ্যাডভার্বকে মডিফায়ার বলা হয়। 1 এবং 2 এরপরে এই পর্যন্ত যতটুকু আমি বললাম আপনারা বুঝতে পারছেন কিনা একটু বলেন। স্যার বইটা তো নাই, কি করব? এই যে আমরা পিডিএফ দিয়ে দিই, আর আমি তো বই এখানে সরাসরি বইয়ের পেজ ওপেন করেছি, সো এখান থেকে দেখলেই না, আপনার বই আর এক্সট্রা করে প্রয়োজন হবে না, কারণ এখানেই তো প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, এটা বইয়ের একটা পেজের ছবি তুলে নিছি আমি, আর কিচ্ছু না। ওকে, আচ্ছা এই পর্যন্ত এইটুকু ক্লিয়ার বুঝছেন কিনা যে অ্যাডভার্ব কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়, আর অ্যাডভার্বের অপর নাম মডিফায়ার। ওকে, এটুকু একটু ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু জানিয়ে দেন, তাহলে ক্লিয়ার লিখে দেন বা সি লিখে দেন, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এবার কি বলছে দেখেন 3 নম্বর প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং ডাজ অ্যান অ্যাডভার্ব ইউজুয়ালি অ্যান্সার। তাহলে অ্যাডভার্ব সাধারণত কার উত্তর দেয়, অ্যাডভার্ব সাধারণত কার উত্তর দেয়? এ নাম্বারে আছে when, বি নাম্বার আছে where, সি নাম্বার আছে how, আরেকটা থাকে why। এই তিনটার উত্তরই কিন্তু দেয়। তাহলে উত্তরটা কোনটা হবে স্যার? অল অফ দিস, এটার সবগুলাই। ওকে, আচ্ছা ওকে। পেজ কত? একটু দেরিতে আসছেন আপনি, এই জন্য আমি প্রথমেই পেজ নাম্বার বলে নিয়েছি। হ্যাঁ, আবার নিচের দিকে গেলে দেখতে পারবেন পেজ নাম্বারটা, সম্ভবত 144। তারপরে একটু নিচে দেখবো একটু পরে। 4 নাম্বার প্রশ্ন দেখেন বলছে অ্যাডভার্ব ডাজ নট মডিফাই। অ্যাডভার্ব কাকে মডিফাই করে না? নাউন এবং প্রোনাউন বাদে অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। তো আমার কাছে বলছে কাকে মডিফাই করে না। কাকে করে না স্যার? নাউনকে করে না। ওকে, নাউনকে করে না। এরপরে আসেন স্যার 5 নম্বরে বলছে অ্যান অ্যাডভার্ব। অ্যান অ্যাডভার্ব মডিফাই করে কাকে? আমরা জানি অ্যাডভার্বের মেইন কাজ হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই তিনজনকে মডিফাই করা। আর এছাড়া সে মাঝে মাঝে প্রিপজিশন এবং অন্য যে সকল ওয়ার্ড আছে তাকে মডিফাই করতে পারে, এটা মেইন কাজ না। আর নাউন বা প্রোনাউনকে মডিফাই তো করেই না, মানে এই দুইটাকে মডিফাই করে না। তাহলে মডিফাই করে কাকে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আর একটা হচ্ছে স্যার প্রিপজিশনকে মডিফাই করে। তবে মেইন কাজ অ্যাডজেক্টিভকে মডিফাই করা, প্রিপজিশনকে মডিফাই করলেও এটা মেইন কাজ না। আমরা উপরে এটা পড়ে আসছিলাম। ওকে, তাহলে এই জন্য 5 নাম্বারের উত্তর হচ্ছে কোনটা? বি, যে অ্যাডভার্ব মডিফাই করে কাকে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে আরো বলছিলাম কাকে স্যার? ভার্ব, এবং সে তার নিজেকেও অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। অর্থাৎ অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই তিনটা জিনিসকে মডিফাই করে। ওকে, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এরপরে 6 নাম্বার প্রশ্ন দেখেন কি বলছে হুইচ ইজ নট ট্রু অ্যাবাউট দ্য ফাংশন অফ অ্যান অ্যাডভার্ব।
অ্যাডভার্বের ফাংশন সম্পর্কে কোন কথাটি সত্য নয়? তার মধ্যে বলছে কোয়ালিফাইং এ ভার্ব, ভার্বকে কোয়ালিফাই করে। হ্যাঁ, আমরা জানি ভার্বকে সে মডিফাই বা কোয়ালিফাই করতে পারে। কোয়ালিফাইং অ্যাডভার্ব, অ্যাডভার্বকেও সে মডিফাই করতে পারে, এটাও সত্য। আমরা একটু আগেই যেখানে লিখছি যে কোয়ালিফাইং অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করতে পারে। আচ্ছা, বলছে কোয়ালিফাইং এ সেন্টেন্স, আমরা জানি সেন্টেন্সকে সে কোয়ালিফাইং করতে পারে, তার মেইন কাজ কিন্তু এটা না, এটা সাব, যদি বলি সাব ওয়ার্ক বা সাব অ্যাক্টিভিটি। তার মেইন কাজ হচ্ছে ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করা। এটাকে মডিফাই করা মেইন কাজ না, তবে চাইলে করতে পারে। ওকে, তাহলে 6 নাম্বার প্রশ্ন এটা গেল। 7 নাম্বার প্রশ্ন দেখেন কি বলছে, বলছে অ্যাডভার্ব কোয়ালিফাই। অ্যাডভার্ব কাকে কোয়ালিফাই করে স্যার? যে এই তিনটা ওয়ার্ড ওখানে বলছিলাম, ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। সুতরাং এই নাম্বারটা আমাদের উত্তর। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে ইয়েস বলবেন, না থাকলে নো বলবেন। থাকলে ইয়েস বলবেন, আমি তখন একটু সময় নিব প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য। না থাকলে নো বলবেন। ওকে, অনেকে পরে যুক্ত হয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু আমাকে জানান। আচ্ছা, ওকে, ফাইন। আমি এখন পর্যন্ত প্রশ্ন পাইনি, তাহলে এর পরবর্তী অংশ চলে যাই আমরা স্যার। এবার দুইটা প্রশ্ন এখানে আমাদের এক্সট্রা আরো আছে, 8 এবং 9, পেজ নাম্বার 144, ওই যে পাশে লেখা আছে 144 নাম্বার পেজ। আচ্ছা, এরপরে দেখেন একটু কি বলছে আমাদেরকে, যে অ্যাডভার্ব, এখানে বলছে মাই মাদার অলওয়েজ ড্রেসেস বিউটিফুল নাকি বিউটিফুলি। আচ্ছা, আমার মা সবসময় সুন্দরভাবে ড্রেস পরে। বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, আর ভাবে যুক্ত করতে হইলে আপনাকে একটা এলওয়াই এক্সট্রা যুক্ত করতে হবে। অর্থাৎ বিউটিফুল মানে সুন্দর, আর বিউটিফুলি মানে হচ্ছে সুন্দর ভাবে। ওকে, তাহলে এটা হচ্ছে সুন্দর ভাবে, অর্থগতভাবে আমাকে নিতে হবে। তাহলে আমার মা সবসময় ড্রেস পরে, এটা হচ্ছে ভার্ব। কিভাবে ড্রেস পরে সেটাকে মডিফাই করতেছে, যে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আর বিউটিফুল অ্যাডজেক্টিভ, সেটার অ্যাডভার্ব হচ্ছে বিউটিফুলি। তাহলে একটু লিখে নেবেন, ফুলির লাস্টে কিন্তু ডাবল এল ওয়াই, এটা একটা অ্যাডভার্ব। ফুললি মানে ফুল মানে পরিপূর্ণ, সেই ফুললি, অর্থাৎ ফুললি মানে হচ্ছে পরিপূর্ণভাবে। ওকে, ফুললিটা অ্যাডভার্ব। এরপরে বলছে 9 নাম্বার প্রশ্ন, হি লিভড এভরি with his wife for many years. Oh, sorry, he lived a very, অর্থাৎ সে বসবাস করে খুবই। তাহলে খুবই, খুবই কিভাবে বসবাস করে? ভার্বকে সে মডিফাই করতেছে, খুবই সুখে শান্তিতে, খুবই সুখে শান্তিতে, খুবই সুখে শান্তিতে, সেটা হচ্ছে কি স্যার? হ্যাপিলি। হ্যাঁ, ভার্বের ক্লাস শেষ। কি বলছে? তাহলে হি লিভড ভেরি হ্যাপিলি উইথ হিজ ওয়াইফ ফর মেনি ইয়ার্স, সে তার স্ত্রীর সঙ্গে অনেক দিন যাবত খুব সুন্দরভাবে বসবাস করে, সুখে শান্তিতে বসবাস করে। আচ্ছা, এই পেজটা ক্লিয়ার বুঝছেন কিনা? তাহলে একটু আবার নেক্সট লিখে দেন, তাহলে আমি পরবর্তী পেজে চলে যাই। এই পেজটা ক্লিয়ার বুঝছেন কিনা? তাহলে নেক্সট পেজে চলে যাই। ওকে, যেখানে আছে আমাদের অ্যাডভার্ব কত প্রকার, কি কি, সেই অংশগুলো আমরা দেখে নিব। ওকে, এই পেজটা ক্লিয়ার কিনা? তাহলে একটু কমেন্টে নেক্সট লিখে দেন। আমার সাথে একটু কমেন্ট করে ইন্টারঅ্যাক্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখছেন এবং আপনাদের কোনো সমস্যা হচ্ছে না। ওকে, আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে 144 পেজ। আচ্ছা, 145 পেজে আসছে এবার আমরা। আপনারা তো বোর্ডের লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, তাই না? আমি যদিও এটা ফোন দিয়ে ছবি তুলে তারপরে করছি, কারণ ডিরেক্ট পিডিএফটা ফেটে যায়, বাট ছবি তুলে সেটা ফেটে যায় না। ঠিক আছে, ওকে। আচ্ছা, হ্যাঁ, অনেকেই বলছে স্যার নেক্সট স্যার, এখন পর্যন্ত কারো ওখানে আর কোনো সমস্যা পাইনি খুঁজে। আচ্ছা, এখানে আমাদের এবার কি বলছে স্যার, 10 নম্বরে একটা প্রশ্ন আছে, যেখানে বলছে যে হি ডিড ইন দ্য টেস্ট। তাহলে সে পরীক্ষায় ভালো করেছিল। এই যে যে কথাটা স্যার, পরীক্ষায় ভালো করেছিল না খারাপ করছিল, সেই বিষয়টা একটু মাথায় রাখবো। তাহলে হি ডিড, সে করেছিল, কেমন করেছিল, কি করছিল, এটা কিন্তু উত্তর না, কেমন। আর সেটার উত্তর কি স্যার? ব্যাডলি ইন দ্য টেস্ট। ব্যাড দেওয়া যাবে না, কারণ ব্যাড এবং গুড এগুলো অ্যাডজেক্টিভ স্যার। ব্যাড এবং গুড এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে আপনি একটু নিতে পারেন, সেটা হচ্ছে স্যার অ্যাডজেক্টিভ কোনটা? অ্যাডজেক্টিভ সমান সমান হচ্ছে ব্যাড। ওকে,
এবং গুড, ব্যাড এবং গুড এই দুইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব কোনগুলা স্যার? অ্যাডভার্ব হচ্ছে মূলত ব্যাড এর অ্যাডজেক্টিভ হচ্ছে ব্যাডলি, আর গুড এর অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়েল, সরি গুড এর অ্যাডভার্ব হচ্ছে ওয়েল, এই দুইটা হচ্ছে অ্যাডভার্ব। আর উপরে যে দুইটা লিখছি ওই দুইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমার কাছে চেয়েছে কি স্যার, এখানে সে পরীক্ষায় কেমন করেছিল, সেটা হচ্ছে ব্যাডলি। ওকে, অ্যাডমিশনের অনেক স্টুডেন্ট আছে আমাদের এখানে, সো টেনশনের কিছু নাই। হ্যাঁ, আচ্ছা এই পর্যন্ত 10 নাম্বারটা তো কারো কোনো প্রশ্ন নাই স্যার, আমি ওখানে লিখতে বলছি, এগুলো লিখে নেবেন, আমরা যখন বলি তখন দেখবেন সহজে মনে থাকবে যে হ্যাঁ স্যার লিখাইছিল যে ব্যাড এবং গুড এই দুটো অ্যাডজেক্টিভ, ব্যাড এর অ্যাডভার্ব হচ্ছে ব্যাডলি, গুড এর অ্যাডভার্ব হচ্ছে ওয়েল, এগুলা। ওকে, আচ্ছা তাহলে এই পর্যন্ত গেল। এরপরে আমাদের বলছে অ্যাকশন ভার্বকে মডিফাই করতে অ্যাডভার্ব দরকার, আই হ্যাভ ডান ব্যাডলি ইন দা এক্সাম। তো যাই হোক, অ্যাকশন ভার্ব কাকে বলে আর স্টেটিভ ভার্ব কাকে বলে ভার্বের ক্লাস থেকে দেখে নেবেন, সেখানে আমরা করিয়েছি এগুলা, অর্থাৎ যেই কাজে শক্তি প্রয়োজন হয়। এবার আসছে স্যার কাইন্ডস অফ অ্যাডভার্ব, অ্যাডভার্ব কত প্রকার। কাইন্ডস অফ অ্যাডভার্বের মধ্যে দেওয়া আছে স্যার কি, অ্যাডভার্ব কত প্রকার কি কি। ওকে, অ্যাডমিশনের অনেকেই আছে, সেটা এখানে মাইকিং করার দরকার নেই, অনেক স্টুডেন্ট আছে অ্যাডভার্ব এই সরি অ্যাডমিশনের। ওকে, আচ্ছা এরপর একটু খেয়াল করেন, আমাদের প্রথমেই বলছে কি স্যার অ্যাডভার্ব অফ টাইম। তাহলে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম হোয়েন প্রশ্নের উত্তর দেয়। আবার বলছি অ্যাডভার্ব অফ টাইম হোয়েন প্রশ্নের উত্তর দেয়। তো আপনি একটু কমেন্টে লিখে নেবেন এভাবে যে অ্যাডভার্ব অফ টাইম, আমি জাস্ট একটা একটা করে বলছি যে অ্যাডভার্ব অফ টাইম, টাইম মানে কি সময়, আর হোয়েন দিয়ে প্রশ্ন করলে সময়ের উত্তর দেয়। তাহলে অ্যাডভার্ব অফ টাইম সমান সমান হোয়েন, এভাবে লিখে নেবেন কমেন্টসে, এবং এই কথাটা সবাই লিখবেন কারণ এখানে আপনি তাতে অ্যাডভার্বের প্রকারভেদগুলা খুব সহজে পেয়ে যাবেন। তাহলে অ্যাডভার্ব অফ টাইম সমান সমান হোয়েন, একটু সবাই কমেন্টসে লিখবেন অ্যাডভার্ব অফ টাইম সমান সমান হোয়েন। আর সেগুলা কি কি, এটা আপনার মুখস্থ করতে হবে না। নাও মানে এখন, কখন এখন, দেন মানে তখন, বিফোর মানে আগে, সিন্স মানে আগে, এগো মানে আগে, অলরেডি মানে হয়ে গিয়েছে, টুডে আজকে, টুনাইট, ইয়েস্টারডে, টুমরো, স্টিল, ইয়েট, লেটলি, ইমিডিয়েটলি, তারপর শুধু লেট লেখা আছে, হ্যাঁ, বা রেগুলারলি, সামটাইমস, এইগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। তাহলে একটু লিখে নেবেন অ্যাডভার্ব অফ টাইম সমান সমান হোয়েন প্রশ্নের উত্তর দেয়। ওকে, অ্যাডভার্ব অফ টাইম সমান সমান কার উত্তর দেয় স্যার? হোয়েন প্রশ্নের উত্তর দেয়, এটা যেন মনে থাকে। অ্যাডভার্ব অফ টাইম সমান সমান হোয়েন শব্দের উত্তর দেয়, এবং বলছি সবাই এই কথাটা লিখে নেবেন কারণ এখানে আরো কিছু বিষয় আছে। আশরাফুল আলম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাডভার্ব অফ টাইম সমান সমান কি হোয়েন, মনে থাকবে না? অ্যাডভার্ব অফ টাইম সমান সমান হোয়েন। আচ্ছা তাহলে এই যে ওয়ার্ড গুলা দেখেন, এগুলো হচ্ছে হোয়েন। আমি যদি জাস্ট এখানে যদি ওরকম এক্সাম্পল দেওয়া নাই, আমি যদি জাস্ট একটু দুই একটা প্রশ্ন আপনাদেরকে দেই, ধরেন বোঝার জন্য, বোঝার স্বার্থে। ধরেন কোথাও লেখা আছে হি came here yesterday। এবার আপনার ইয়েস্টারডের নিচে স্যার অ্যাডভার্বের কিছু কোশ্চেন ছিল, ও ভার্বের কিছু কোশ্চেন ছিল, এটা প্রশ্ন করবেন সলভিং ক্লাসে, সমস্যা নেই, বা যখন ফ্রি ক্লাস হয় তখন এগুলোর প্রশ্ন করবেন, সমস্যা নেই। আচ্ছা তো কি বলছে স্যার, হি কেম হিয়ার, সে এখানে এসেছিল। এখন যদি আমি এটাকে প্রশ্ন করি হোয়েন দ্বারা, যে কখন এসেছিল, সেটার উত্তর হচ্ছে কোনটা, এটা যে ইয়েস্টারডে, গতকাল এসেছিল সে। তাহলে হি কেম হিয়ার ইয়েস্টারডে, সে এখানে এসেছিল গতকাল বা গতদিন এসেছিল এখানে। ওকে, আচ্ছা আবার যদি এরকম হয়, একটা প্রশ্ন আছে নাও হি ইজ স্লিপিং, তাহলে সে এখন ঘুমোচ্ছে। এখন আমি যদি এটাকে প্রশ্ন করি সে ঘুমোচ্ছে কখন, সেটার উত্তর হচ্ছে নাও। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, যেখানে আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করলে উত্তরটা পাবো। আচ্ছা
এই পর্যন্ত অ্যাডভার্ব অফ টাইমটা ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্টে সি লিখে জানাবেন যে স্যার সিতে বুঝতে পারবো যে হ্যাঁ ক্লিয়ার। আপনাদের লিখতে হয়তো অনেক সময় কষ্ট হতে পারে, সেই হিসাবে শুধু সি লিখলে আমি বুঝে নিব যে অ্যাডভার্ব অফ টাইমটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। আমি দু একটা প্রশ্ন হয়তো দেখালাম, পরে আরো কিছু এমসিকিউ আমরা পাবো। ওকে, আচ্ছা অ্যাডভার্ব অফ টাইম এর পরে আসবেন স্যার অ্যাডভার্ব অফ প্লেস। কি অ্যাডভার্ব অফ প্লেস? অ্যাডভার্ব অফ প্লেসটা ঠিক যেভাবে আমরা বলছি যে অ্যাডভার্ব অফ প্লেস এর বিষয়টা সলভিং ক্লাস কবে হবে, সলভিং ক্লাসগুলো সাধারণত স্যারের ফ্রি টাইম গুলাতে নেয়, এবং এটা যখন হয় অনেক সপ্তাহে 3 দিন 2 দিন 1 দিন হয়, এটা এখন হচ্ছে না, যেমন আবার এক্সামের আগ মুহূর্তে বেশি হয়। তাহলে কি বলছি স্যার অ্যাডভার্ব অফ প্লেস, তাহলে পরবর্তীতে একটু লিখে নেবেন, সেটা হচ্ছে স্যার অ্যাডভার্ব অফ, হ্যাঁ অ্যাডভার্ব অফ প্লেস। হ্যাঁ এভাবে সি লিখলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন, তাতে দ্রুত রেসপন্স করতে পারেন। তাহলে অ্যাডভার্ব অফ প্লেস সমান সমান হচ্ছে হোয়ার প্রশ্নের উত্তর দেয়। কি স্যার? হোয়ার উত্তর দেয়। তাহলে এইভাবে সেম আগেরটার মতো লিখে দিবেন অ্যাডভার্ব অফ প্লেস সমান সমান হোয়ার প্রশ্নের উত্তর দেয়। অ্যাডভার্ব অফ প্লেস সমান সমান হোয়ার প্রশ্নের উত্তর দেয়। শুধু জাস্ট এইটুকু লিখবেন অ্যাডভার্ব অফ প্লেস ইকুয়াল টু হোয়ার, অ্যাডভার্ব অফ প্লেস ইকুয়াল টু হোয়ার। যেমন আমি যদি বলি যে হি, তারপর হচ্ছে স্যার লিভস, সে বাস করে, কোথায় বাস করে, এখানে লিখলাম হেয়ার। তাহলে হি লিভস, এটাকে যদি হোয়ার দ্বারা প্রশ্ন করি, হেয়ার হচ্ছে তার উত্তর হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এই যেখানে হেয়ার কথাটা লেখা আছে দেখেন। আবার কাউকে যদি আপনি বলেন সিট ডাউন, তাহলে ডাউন শব্দটা এখানে অ্যাডভার্ব। কাউকে যদি আপনি বলেন গো আপ, উপরে যাও, কোথায়, উপরে, সেই আপও তখন অ্যাডভার্ব। ওকে, হ্যাঁ তাহলে একটু লিখে নেবেন অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস সমান সমান হচ্ছে হোয়ার প্রশ্নের উত্তর দেয়। এভাবে একটু লিখে নেবেন। ওকে, উদাহরণ মুখস্থ রাখতে হবে না, আপনি রুল মুখস্থ রাখবেন, উদাহরণ আপনার এমনিতে উত্তর দিবে। উদাহরণ মুখস্থ রাখার কিছু নাই তো স্যার? হ্যাঁ ক্লাসটি পরে আবার দেখতে পাবেন, সমস্যা নাই, এটা রেকর্ড থাকবে। ওকে, যদিও কিছু লাইভ ক্লাস আমি আজকে ডাউনলোড দিয়েছি, এটা পরে আবার আপলোড দিয়ে দিব। আর আমি হয়তো আপনাদের গ্রুপে দেখছেন যে আমার ইউটিউব চ্যানেলে এটা দিয়ে দিয়েছি, ওখানে আমাদের মোটামুটি বেশিরভাগ ক্লাসের ভিডিও রেকর্ড আকারে আছে প্রিভিয়াস ক্লাসগুলার, সেই ক্লাসগুলার ওখান থেকে আপনি চাইলে কিছু কারেক্ট করতে পারেন নাম্বারগুলো। হ্যাঁ মানে ক্লাসের নাম্বার বা কিছু ক্লাস আপনি ওখান থেকেও দেখে নিতে পারবেন, সমস্যা নেই। সব ক্লাস রেকর্ড পাননি, যে ক্লাসগুলো হয়নি সেগুলো হয়তো পাননি, যেগুলো হয়েছে এগুলো আমাদের গ্রুপে দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা অ্যাডভার্ব অফ প্লেসটা সেম আগের মতো বুঝতে পারছেন কিনা, কারণ প্রশ্ন পরে আবার প্র্যাকটিস করবো আমরা একটু পরেই, প্রশ্নটা আবার বলবো। তো এখন এটা ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু সেটা আবার কমেন্টসে ঠিক আগের মতো সি লিখে দিবেন। হ্যাঁ সিরিয়াল আকারে ভলিউম ক্লাসগুলো সিরিয়াল আকারে ফিচার অপশনে দেওয়া আছে, যতগুলো দেওয়া হয়েছে, আর যেগুলো এখনো ডাউনলোড দিয়ে আপলোড দেওয়া হয় না ওগুলো সিরিয়াল আকারে পাবেন না। হ্যাঁ যে কয়টা সিরিয়ালে দেওয়া হয়েছে মানে আপলোড করা হয়েছে এটা সিরিয়াল আকারে, ফিচার অপশন বা অ্যানাউন্সমেন্ট একটা অপশন আছে সেখানে দেওয়া আছে, খুঁজে বের করে নেবেন। কেমন? বলছে আমি ক্লাসগুলো ডাউনলোড করে রাখি পরে খুঁজতে না হয়। হ্যাঁ রাখতে পারেন, সমস্যা নেই, প্রাইভেট ভিডিও ডাউনলোড করা যায়। হ্যাঁ ফেসবুকে প্রাইভেট মানে গুগলে গিয়ে ফেসবুক প্রাইভেট ভিডিও ডাউনলোড একটা অপশন আছে অনলাইনে, সেখান থেকে আপনি প্রাইভেট ভাবেও ডাউনলোড দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই আপনার নিজের কাছে, তাতেও আরো সহজ হবে আপনার জন্য খুঁজে পেতে, আমরা যেভাবে ডাউনলোড দেই আর কি। আচ্ছা তাহলে অ্যাডভার্ব অফ প্লেস গেল স্যার, অ্যাডভার্ব অফ প্লেস এর পরে যার যেটা চলে যাবো স্যার অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার এর বিষয়টা একটু দেখবো যে অ্যাডভার্ব অফ
এই যে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, তাহলে আমি একটু লিখছি এখানে যে অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আগের মতো লিখে নেবেন। অ্যাডভার্ব অফ ম্যানার সমান সমান হাউ প্রশ্নের উত্তর দেয়। কি স্যার? হাউ। অ্যাডভার্ব অফ ম্যানার সে কি করে? হাউ প্রশ্নের উত্তর দেয়। আবার বলছি, অ্যাডভার্ব স্যার সিরিয়ালি ভলিউম আকারে দেওয়া আছে রেকর্ড ক্লাস। আচ্ছা, তো যেটা বলছিলাম যে স্যার অ্যাডভার্ব অফ ম্যানারটা হাউ প্রশ্নের উত্তর দেয়, ঠিক যেভাবে আগেরটা লিখে নিচ্ছেন। এটা হচ্ছে ম্যানার, অর্থাৎ কোনো কাজ কিভাবে হলো, কিভাবে হলো সেটার উত্তর দেয়, যে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ধরেন কোথাও লেখা আছে যে হি, তারপর হচ্ছে টক্স, সে কথা বলে, সে কথা বলে, হি টক্স। এরপর এখানে লেখা আছে স্যার লাউডলি, তাহলে সে কথা বলে। হাউ দিয়ে যদি প্রশ্ন করি, কিভাবে কথা বলে স্যার? লাউডলি, সে জোরে কথা বলে। অথবা আমি যদি বলি হি, এরপরে লেখা হইলো স্যার ওয়াক্স, সে হাঁটে। স্লোলি, এখন যদি বলি কিভাবে হাঁটে? স্লোলি হাঁটে। তাহলে এই যে স্লোলি শব্দটা, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। অর্থাৎ সবসময় অ্যাডভার্ব অফ ম্যানার যেটা, সেটা হচ্ছে আমাদের হাউ প্রশ্নের উত্তর দিবে। এই যে যেভাবে লিখছেন সেভাবে লিখে নেবেন। অ্যাডভার্ব অফ ম্যানারটা হাউ প্রশ্নের উত্তর দেয়। অ্যাডভার্ব অফ ম্যানার কি প্রশ্নের উত্তর দিবে স্যার? হাউ প্রশ্নের উত্তর দিবে। হ্যাঁ, আজকে টপিকটা খুব বেশি বড় না, আশা করি বুঝতে পারবেন, খুব ছোট। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার চলে গেল। অ্যাডভার্ব অফ ম্যানারটা হাউ প্রশ্নের উত্তর দেয়। আচ্ছা, অ্যাডভার্ব অফ ম্যানার সমান সমান হাউ প্রশ্নের উত্তর দেয়, প্লাস এটা বুঝছেন কিনা সেম আগের মধ্যে একটু সি লিখে দিবেন। যদি এটুকু বুঝে থাকেন আমরা পরেরটাই দেবো। বা আপনাদের এখন পর্যন্ত উপরে কোনো প্রশ্ন আছে কিনা, যতটুকু পড়ছে উপরে কোনো প্রশ্ন আছে কিনা। কারো কি উপরে কোনো প্রশ্ন আছে কিনা? আর এটুকু হলে সেক্ষেত্রে ক্লিয়ার লিখে দিবেন। পিডিএফ গ্রুপে নতুন যারা যুক্ত হয়েছেন 1-2 দিন তারা পাবেন, হয়তো গতকাল বা পরশুদিনও দেওয়া হয়েছে, আবার 2-1 দিনের মধ্যে দেওয়া হবে। একটু অপেক্ষা করতে হবে, 2-1 দিনের মধ্যে আবার পিডিএফ পেয়ে যাবেন। হ্যাঁ, অর্থাৎ আগের গুলো তো আপনি পান না, পরের গুলো হয় পান। হ্যাঁ, আচ্ছা, অ্যাবোভ, বিলো, ইনসাইড এগুলো তো প্রিপোজিশন। হ্যাঁ, এগুলো প্রিপোজিশন তখনই যখন এটা একটা নাউনের পূর্বে বসে। বাট এগুলো যদি একা বসে কখনো সেন্টেন্সের শেষে, তখন এগুলোকে অ্যাডভার্ব বলে। আমার উত্তরটা হয়তো পেয়েছেন, হোসনে আরাম মৌরি। কি বলছি? অ্যাবোভ, বিলো এগুলা প্রিপোজিশন কখন? যখন সেটা নাউনের পূর্বে বসে। আর এগুলা যদি সেন্টেন্সের শেষে একা বসে, কোনো প্রিপোজিশন, আবার বলি যে কোনো প্রিপোজিশন যদি সেন্টেন্সের শেষে একা বসে, তাহলে এটাকে আমরা বলবো অ্যাডভার্ব। হ্যাঁ, যেমন আমি যদি আপনাদেরকে বলি, কাউকে যদি বলা হয় শুধু যে কাম ইন, ভিতরে আসো, কাম ইন, যখন ভিতরে আসো বলছি, এই ইন একা আছে না, এটা এখন অ্যাডভার্ব। বাট যখন আমি বলবো কাম ইন দা রুম, রুমের ভিতরে আসো, এই রুমের ভিতরে যখন একটা নাউন লিখছি, এখন এটা প্রিপোজিশন। আশা করি আমার কথাটা ক্লিয়ার, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, একটু এরপরে আমরা চলে যাই অ্যাডভার্বের অফ ম্যানারের পরে আমাদের আছে স্যার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেটা সেম আগের মতো, জাস্ট একটু দেখবেন যে অ্যাডভার্ব অফ,
এভাবে লিখবেন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আমরা জানি ফ্রিকোয়েন্সি মানে তরঙ্গ বোঝায়, অর্থাৎ কোনো কিছু কতবার হচ্ছে সেটাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলা হয়। হ্যাঁ, তাহলে ফ্রিকোয়েন্সি যেটা সেটা হচ্ছে মূলত হাউ অফেন লেখা আছে ওখানে, অথবা হাউ মেনি টাইমস এটা দিলেও হয়, অর্থাৎ হাউ অফেন বা হাউ মেনি টাইমস এটা লিখলেও হয়, অর্থাৎ কতবার এই প্রশ্নের উত্তর দেয়, কতবার অর্থাৎ কোনো কাজ কতবার হয়েছে সেটার উত্তর দেয়। ঠিক তাহলে আগের মতো একটু লিখে নেবেন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি সমান সমান হচ্ছে হাউ অফেন এর উত্তর দেয়। অর্থাৎ আমি এই যে বাংলা লিখছি কতবার, এখানে হাউ অফেন ছাড়া আপনি হাউ মেনি টাইমস দিয়েও প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবেন, যেটা সেটা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সমান সমান একটু লিখে নেবেন আগের মতো, যেটা আমরা একটু আগে বললাম। তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে হাউ অফেন বা হাউ মেনি টাইমস এর উত্তর দেয়। ওকে, যেমন এখানে দেওয়া আছে স্যার সেলডম মানে খুবই কম, কদাচিৎ, অলওয়েজ মানে সব সময়, মানে কতবার সব সময়। আবার যদি এরকম হয়, যেমন ধরেন কেউ যদি একটা প্রশ্ন করে যে উই টেক ফুড, আমরা খাবার খাই, তারপর হচ্ছে স্যার টুয়াইস এ ডে, মানে একদিনে আমরা 2 বেলা যদি খাবার খাই তাহলে উই টেক, আমরা এখানে একটা ফুড হবে, তাহলে আমরা একটা খাবার খাই, যে কথাটা বলছি আমরা কতবার খাবার খাই, 2 বার, টুয়াইস। তাহলে এই টুয়াইস কথাটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। টুয়াইস, থ্রাইস, এরপরে রেগুলারলি, এভার, সেলডম, ইউজুয়ালি, সামটাইমস, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। একটু এটা লিখে নেবেন সেম আগের মতো, এবং আমি যখন এটা আলাদা করবো একটু পরে, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন, সেখান থেকে আপনি আলাদা নোট করেও রাখতে পারেন যে কোনগুলাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলা হয়। যেহেতু এটা রেকর্ড ক্লাস, রেকর্ড তো থাকবে, এরপরেও চাইলে নোট করতে পারবেন, সমস্যা নেই। ওকে, একটু লিখে ফেলেন এটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা, যে কোনগুলাকে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলি আমরা। তাসফিয়া জারিন, আমি প্রশ্নটা উত্তর অলরেডি দিয়েছি স্যার। ফ্রিকোয়েন্সি মানে কোনো কিছু কতবার হচ্ছে সেটা। ওকে, ফ্রিকোয়েন্সির প্রকৃত বাংলা হচ্ছে পর্যায়ক্রম বা তরঙ্গ। পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়, যারা পেয়েছেন এর আগে তারা একটু কমেন্টসে জানায় তো যে পিডিএফ পাইছেন কিনা, লাস্ট কবে দেওয়া হয়েছে গ্রুপে। আপনারা যারা আজকে বা মানে রিসেন্টলি ভর্তি হয়েছেন তারা শুধু হচ্ছে পাচ্ছেন না, তারাও 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা, তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে হাউ মেনি টাইমস এর উত্তর দেয়। ওকে, আচ্ছা, অ্যাডভার্বের অবস্থান কোন কোন জায়গায় এটা একটু ক্লিয়ার করবেন। আমি একটু মুখ দিয়ে যদি সাধারণত বলি, অ্যাডভার্বের অবস্থান সাধারণত মূল ভার্বের পূর্বে বসে। আবার বলছি, অ্যাডভার্বের অবস্থান সাধারণত মেইন ভার্বের পূর্বে বসে, এবং সেক্ষেত্রে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে বসে। কিছু অ্যাডভার্ব আছে যেগুলা সাধারণত শেষে বসে, তার মধ্যে আছে ইয়েট, এটা। ওকে, তো অ্যাডভার্বের অবস্থান যেগুলা বললাম যে মূল ভার্বের এবং মানে মাঝখানে না, মূল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝে বসে। আমি এগুলা যদি লাস্টে পরবর্তীতে এক্সাম্পল পাই সেগুলা দেখাবো। তারপরে জাস্ট একটু দেখাই দিচ্ছি। যেমন ধরেন লেখা থাকবে যে হি, এরপরে ধরেন লেখা হয়েছে হ্যাজ অলরেডি, হি হ্যাজ অলরেডি কাম হিয়ার, সেখানে অলরেডি আসছে। এই যে কথাটা যখন বলছে, তাহলে হ্যাজ এবং কাম এটা মেইন ভার্ব আর এটা অক্সিলারি ভার্ব, আর তাদের মাঝখানে বসছে আমাদের অ্যাডভার্ব, এটা হচ্ছে তার মেইন পজিশন। তবে আমরা এই জন্য সহজভাবে বলে রাখি কোনটা, যে মেইন ভার্বের পূর্বে বসে। হ্যাঁ, তবে শুরুতে বা শেষেও বসতে পারে। সবাই পিডিএফ পাবেন, আমরা গ্রুপে দিয়ে দিব, আপনাদের টেনশন বা হতাশ হওয়ার কিছু নাই, তাড়াহুড়া করবেন না শুধু। হ্যাঁ,
আচ্ছা, এরপরে আসেন স্যার অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ডিগ্রিটা খুব ভালোভাবে দেখেন। অ্যাডভার্ব অফ ডিগ্রিটা এটা কি দেওয়া আছে, এগুলা সাধারণত আমি যদি বলি অ্যাডভার্ব অফ ডিগ্রি সাধারণত অ্যাডজেক্টিভকে মডিফাই করে, সাধারণত অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তো অ্যাডভার্ব অফ ডিগ্রি গুলা এখানে যে অংশগুলো আছে এগুলো একটু মুখস্থ করে নিতে পারেন, এগুলো একটু মুখস্থ করে নিতে পারেন। তারপরে আমি জাস্ট একটু বলে দিচ্ছি যে অ্যাডভার্ব অফ ডিগ্রি যেটা আপনারা নিশ্চয়ই জানেন যে ডিগ্রি জিনিসটা আছে কোথায়, অ্যাডজেক্টিভে। যেমন গুড এটা একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ। গুড এর কম্পারেটিভ ডিগ্রি আছে না স্যার, বেটার। বেটার এর কম্পারেটিভ থেকে আছে সুপারলেটিভ বেস্ট। তার মানে যেটার তুলনামূলক কম বা বেশি এই জিনিসটা বোঝায়, মাত্রা বোঝায়, কোনো কিছুর মাত্রা বোঝায়, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ডিগ্রি। তাহলে আমি এখানে যদি বলি স্যার অ্যাডভার্ব অফ ডিগ্রি ইকুয়াল টু মাত্রা, কি স্যার, মাত্রা বোঝায়, অর্থাৎ কম না বেশি এই জিনিসটা বুঝাবে, কম না বেশি, আবার বলছি এই জিনিসটা বুঝাবে। যেমন দেখেন আমি যদি বলি অলমোস্ট মানে কি, প্রায় বেশিরভাগ, মাছ মানে অনেক, নিয়ারলি মানে কাছাকাছি, টু মানে অনেক, ভেরি মানে খুবই, লিটল মানে সামান্য। তার মানে এখানে মাত্রা বোঝায় যে বেশি নাকি কম। তাহলে অ্যাডভার্ব অফ ডিগ্রি হচ্ছে মাত্রা বোঝাবে, সেটা বেশি অথবা কম এরকম একটা মাত্রা বোঝাবে। ওকে, এই জিনিসটা খুব ভালো করে চিন্তা করবেন। কি কি বার ক্লাস হয় আমাদের গ্রুপে, এই মাসের রুটিন দেওয়া আছে, কোন কোন দিন ক্লাস হবে, কখন ক্লাস হবে, সব রুটিন দেওয়া আছে। ওই রুটিনটা একটু দেখে দিবেন, হ্যাঁ। তাহলে একটু লিখে নিবেন, এটা অ্যাডভার্ব অফ ডিগ্রি ইকুয়াল টু মাত্রা, সেটা কম বা বেশি একটু লিখে নেন, কারণ এই জিনিসটা ওরকম ডিরেক্ট বোঝা যায় না, এখানেও এরকম লেখা নাই, জাস্ট আমি বলে দিচ্ছি অ্যাডভার্ব অফ ডিগ্রি হচ্ছে মাত্রা বোঝায়, সেটা কম নাকি বেশি। আবার বলছি অ্যাডভার্ব অফ ডিগ্রি মাত্রা বোঝায়, কম নাকি বেশি, একটু লিখে নিতে পারেন। ওকে, বা কমেন্টস করতে পারেন, তাহলে আপনার অনেকটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। একটু কমেন্টস করেন যে অ্যাডভার্ব অফ ডিগ্রি। আচ্ছা, কে বলছে, জয় মজুমদার, ক্লাস তো রুটিন মেইনটেইন করা হয় না। ভাইয়া কবে মেইনটেইন করা হয় নাই আপনার কাছে একটু শুনতে চাই। আমাদের একটা ক্লাস শুধুমাত্র শিডিউল ব্রেক করা হয়েছে, ব্রেক করা হয় নাই মানে শিডিউল চেঞ্জ করেছি আমরা। এই জন্য কোনো একটা কথার আগে আপনি একটু অন্তত পক্ষে ভাববেন যে ক্লাস রুটিন অনুসারে হচ্ছে কিনা, আমরা সেগুলো আগে থেকে জানাচ্ছি কিনা, হঠাৎ করে ক্লাস নিচ্ছি কিনা। আমাদের প্রত্যেকটা ক্লাসে রুটিন অনুসারে হচ্ছে, কোনো ক্লাস যদি রুটিন অনুসারে না হয় বাই চান্স, সেক্ষেত্রে আমরা একটা দুটা ক্লাসের জন্য কি করে দেই, ওটা আলাদা করে বলে দেই যে এই কারণে এই ক্লাসটা শিডিউল চেঞ্জ করা হলো। ওকে, অ্যাডভার্ব অফ ডিগ্রি কম না বেশি মাত্রা বোঝানো হয়। গুড, অ্যাডভার্ব অফ ডিগ্রি কম না বেশি এই মাত্রাটা বোঝানো হয়। না, কোন দিন কোন টপিকের ক্লাস, এটা আপনি আমাদের থেকে বেশি বুঝবেন না, আমি এটা এর আগেও ক্লিয়ার করছি, আপনারা পরে যারা আসছেন তাদেরকে বলি কোন দিন কোন টপিকের ক্লাস এটা বলা যাবে না, কারণ আমরা কখনোই, আমি আমার মতো করে টপিক শেষ করি না। আমি যদি আজকে অ্যাডভার্ব দিয়ে দিতাম, আমার অ্যাডভার্বে 2টা ক্লাস না 3টা ক্লাস লাগবে আমি বুঝি না, আপনাদের প্রশ্নের উপর ডিপেন্ড করে। আপনারা যদি বেশি প্রশ্ন করেন সেক্ষেত্রে ক্লাস আরো লেন্থি হয়, তখন আমি পার্ট 2 করি। এখন আমি কোনো কারণে আজকে অ্যাডভার্ব দিয়ে দিলাম, ধরেন আমার অ্যাডভার্ব আজকে শেষ হলো না, তাহলে আমাকে পরবর্তী পার্ট নিতে হবে, পার্ট 2। তাহলে আমি কি করব, নেক্সট ক্লাসে তো আমার রুটিনে দেওয়া থাকবে ধরেন অ্যাডজেক্টিভ, তাহলে আমি কি করব, অ্যাডভার্বের পার্ট বাদ দিয়ে যদি অ্যাডজেক্টিভ করি, তখন আপনারাই বলবেন স্যার পার্ট শেষ হয় নাই, আপনি অ্যাডজেক্টিভ করানো শুরু করছেন। আবার যদি অ্যাডজেক্টিভ না করি, তখন বলবেন রুটিন অনুসারে ক্লাস হবে না, রুটিনে দেওয়া আছে অ্যাডজেক্টিভ, আপনি করাইতেছেন অ্যাডভার্ব। সো এই বিষয়গুলা এখন পর্যন্ত আমার এটা 20তম ব্যাচ, মানে এর আগে 19টা ব্যাচ গিয়েছে। সো এই বিষয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স আছে আপনাদের থেকে, এগুলো করতে করতে আপনাদের জন্য এগুলো এভাবে পরিবর্তন করা হয়েছে। একটা সময় এরকম করে অবশ্যই হইতো, যেই জন্য বললাম না, যখন আস্তে আস্তে বিভিন্ন সমস্যা আসছে, এই সমস্যাগুলোর সমাধান আমরা আস্তে আস্তে এভাবে করে করেছি। আচ্ছা, অ্যাডভার্ব অফ ডিগ্রি মাত্রা বোঝায়, এই জিনিসটা ক্লিয়ার বুঝছেন কিনা একটু কমেন্টস আমাকে লিখে দেন, সি লিখে দিবেন তাহলে, যে স্যার অ্যাডভার্ব অফ ডিগ্রি বিষয়টা কি আসলে বুঝছি। আগের মতো ডিরেক্ট প্রশ্ন করলে এটার উত্তর পাওয়া যায় না,
তবে এটা দিয়ে সাধারণত কোনো কিছু কম না বেশি সেটা নির্দেশ করে। ওকে, একটু আমাকে কমেন্টে জানিয়ে দেন যে স্যার এটা বুঝতে পারছি। এবং অবশ্যই এক্ষেত্রে কিছু ওয়ার্ড আছে যেগুলো মুখস্থ করে নেবেন। যেমন এখানে স্লাইটলি মানে হালকা, এটা একটা পরিমাণকে বোঝায়। সামওয়াট মানে কিছু একটা, রেডার মানে গরম, পার্টলি। বিশেষ করে এই লাস্টের 3টা ওয়ার্ড একটু মুখস্থ করে ফেলবেন, কেমন? আচ্ছা, এই পর্যন্ত যদি হয়ে থাকে স্যার, এরপরে আসেন স্যার অ্যাডভার্ব অফ পারপোজ মানে উদ্দেশ্য। অ্যাডভার্ব অফ পারপোজ যেটা, এটা মূলত আমরা যদি বলি হোয়াই শব্দের উত্তর দেয়। হোয়াই, কিসের? হোয়াই, অর্থাৎ উদ্দেশ্য। এটা অ্যাডভার্ব অফ পারপোজ, উদ্দেশ্য। এখন কথা হচ্ছে স্যার রিজনও বলা হয়ে থাকে এক্ষেত্রে, অনেক ক্ষেত্রে রিজনও বলা হয়ে থাকে, যে অ্যাডভার্ব অফ পারপোজ বা রিজন। যেমন এখানে ধরেন দেওয়া আছে সো মানে সুতরাং, মানে কোনো একটা কাজ আপনি কেন করেন, বা কোনো একটা জিনিস সো মানে তাই, সো দ্যাট মানে যাতে। এখন কেউ যদি বলে উই রিড সো দ্যাট উই মে লার্ন, তাহলে আমরা পড়ি কেন পড়ি? যাতে আমরা শিখতে পারি। তাহলে সো দ্যাট, ইন অর্ডার টু, সিন্স, ইন্টেনশনালি। এই অংশগুলো মুখস্থ করতে হবে স্যার, আপনাদের এই অংশগুলো মুখস্থ করতে হবে। তারপরে আমি বলছি যে অ্যাডভার্ব অফ পারপোজ, যেটা আরেকটা নাম হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে। অ্যাডভার্ব অফ পারপোজ কে অনেক সময় অ্যাডভার্ব অফ রিজন বলা হয়ে থাকে। তাহলে অ্যাডভার্ব অফ পারপোজ এটা হচ্ছে হোয়াই, আর এই হোয়াই দিয়ে প্রশ্ন করলে আমরা যে ওয়ার্ডগুলো পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ পারপোজ। সেক্ষেত্রে একটু মুখস্থ রাখতে হবে সো, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সিন্স, ইন্টেনশনালি, এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ পারপোজ। ওকে, অ্যাডভার্ব অফ পারপোজ। চাইলে পুরা একটু লিখে নিতে পারেন। অ্যাডভার্ব অফ পারপোজ সমান সমান যে ওয়ার্ডগুলো আছে না স্যার, এই ওয়ার্ডগুলো, যে অ্যাডভার্ব অফ পারপোজ সমান সমান এই যে এই ওয়ার্ডগুলা, এই পুরাটা একটু লিখে নিতে পারেন অথবা নোট করে নেবেন পরবর্তীতে, যেহেতু ক্লাসটা রেকর্ড থাকবে তখন আপনি ওখান থেকে নিয়ে নেবেন, কেমন? অ্যাডভার্ব অফ পারপোজ কোনগুলা? সো, সো দ্যাট, ইন অর্ডার টু, সিন্স, ইন্টেনশনালি, ইন অর্ডার দ্যাট, এরকম করে। ওকে, আচ্ছা অ্যাডভার্ব অফ অর্ডার। অর্ডার মানে হচ্ছে যদি বলি স্যার এই অর্ডার দিয়ে ক্রম বোঝায়। আবার বলছি অ্যাডভার্ব অফ অর্ডার দিয়ে কি বোঝায় স্যার? ক্রম, ক্রম, ক্রম। ওকে, তাহলে অ্যাডভার্ব অফ অর্ডার, আবার বলছি অ্যাডভার্ব অফ অর্ডার ইকুয়াল টু ক্রম বোঝায়, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম কথাগুলো। হ্যাঁ, আমরা যেভাবে কাজ করি 50তমতে সমস্যা নেই, আমরা আমাদের বই ধরে যে টপিকগুলো প্রয়োজন শুধু সেই অংশটা করি। আর আমাদের এখন পর্যন্ত যতগুলা ক্লাস হয়েছে, আমি কখনো আমাদের ক্লাসে আমি সরাসরি ডিরেক্টলি স্টুডেন্টদেরকে বলি না। আমরা বলি কি যে আপনি আগে আমাদের ক্লাস দেখেন, আমাদের যেহেতু পেজে থাকে সেই ক্লাসগুলা আলাদা দেখে ক্লাস থেকে ভালো লাগলে তারপরে ভর্তি হন। আর আরেকটা বিষয় বলি যে আমার কখনো ওপেন পেজে কোনো ধরনের ফ্রি ক্লাস নাই। ফ্রি ক্লাস মানে থাকে না যে এটা হচ্ছে বিজ্ঞাপনের জন্য, এটা হচ্ছে আলাদা ফ্রি ক্লাস, মানে শুধু সলভিং ক্লাস, এই টাইপের ক্লাস আমার নেই। আমার যেগুলো আছে আমার পেইড ব্যাচের ক্লাসই আমি হয়তো ওপেন পেজে নিয়েছি, পেইড ব্যাচের স্টুডেন্টরা ওখানে ক্লাস করেছে। কেন? যেন আপনি পার্থক্যটা বুঝতে পারেন যে এটা আসলে পার্থক্য বোঝার কিছু নাই, যে এটাই পেইড ব্যাচের ক্লাস, জাস্ট ওপেন পেজ হচ্ছে এই আর কি। ওকে, হ্যাঁ বই থেকে শিখলেই হবে, বই কাছে থাকলে তো সমস্যাই নাই, বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। জাস্ট আমি বলছি কমেন্টে লিখলে হয় কি, অনেক সময় আপনি লিখলেন এই সময় আপনার লেখাটা হয়ে যায় এই আর কি। আচ্ছা অ্যাডভার্ব অফ অর্ডার গেল, যেখানে দেওয়া আছে স্যার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, লাস্টলি, এই যে এরকম করে যে ওয়ার্ড গুলা থাকে এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ অর্ডার। ওকে, আচ্ছা এরপরে আসে স্যার অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট। কজ এন্ড ইফেক্ট অর্থাৎ একটার কারণে আরেকটার প্রভাব যদি হয় সেটাকে বলে কজ এন্ড ইফেক্ট। অর্থাৎ কোনো কিছু কিসের জন্য হচ্ছে এটাকে বলা হয় কজ এন্ড ইফেক্ট। এখানে দুইটা পক্ষ জড়িত থাকে। হ্যাঁ, আচ্ছা হেন্স মানে যেমন দেখা যাচ্ছে ফর দ্যাট রিজন লেখা আছে তথাপি বা এই জন্যে, দেয়ার ফর মানে যার জন্যে, অ্যাকর্ডিংলি মানে অনুসারে, কনসিকুয়েন্টলি মানে ফলাফল স্বরূপ। অর্থাৎ কোনো কিছু কি কারণে হইছে, কোনো কিছু কি কারণে হলো, কোনো কিছু কি কারণে হলো, সেইটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্টের উত্তর দেয়। ওকে,
আবার বলছি যে কোনো কিছু কি কারণে হলো সেটা হচ্ছে মূলত আমাদের অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্টের উত্তর দেয়। আচ্ছা, যদি এই পর্যন্ত আপনি বুঝে থাকেন, এবার আপনাদের উত্তর করার পালা। 11 নম্বর প্রশ্নের উত্তর আপনারা দিবেন। 11 নম্বর প্রশ্নের উত্তর আপনারা দিবেন। আমি একটু মুছে দিই দুইটা। তাহলে 11 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে, 12 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে আপনারা একটু দেন। Poor people usually take meal twice, তাহলে twice মানে দুইবার, কতবার এই প্রশ্নের উত্তর দিচ্ছে, তাহলে এটা কোন অ্যাডভার্ব হবে? তারপর হচ্ছে the boy has been treated badly, ছেলেটা কিভাবে, কিভাবে, হাউ শব্দের উত্তর দিচ্ছে, তাহলে এটাও কোন অ্যাডভার্ব হবে? ওকে, তাহলে 11 এবং 12 এই দুইটা প্রশ্নের উত্তর আপনারা এখন দেন। ওকে, হ্যাঁ, প্রথম উত্তর অলরেডি চলে আসছে সামিরার কাছ থেকে, মেবি বলছে বি। আবু জাহেদ ভাইয়া ডি উত্তর কেন করছেন? অ্যাডভার্ব অফ পারপোজ, হাউ শব্দের উত্তর দিয়েছে 12 নম্বর, তাহলে হাউ এর উত্তর দিলে সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে বি, আর 12 নম্বরের প্রশ্নের উত্তরটা হচ্ছে লোকটা ব্যাডলি, এখানে বলছে তার সাথে খারাপ ভাবে আচরণ করা হয়েছে, তাহলে ব্যাড এর অ্যাডভার্ব হচ্ছে ব্যাডলি। আমরা বলছিলাম এটাও হাউ শব্দের উত্তর দেয়, মানে এটাও অ্যাডভার্ব অফ ম্যানার। দুইটারই উত্তর বি, উত্তর দুইটারই বি। কার কার দুইটাই হয়েছে? হ্যাঁ, দুইটাই কার কার হয়েছে দেখি। 13 নম্বর একটা প্রশ্ন আছে, 13 নম্বর প্রশ্নটা খেয়াল করেন। বলছে হি স্টুড ফার্স্ট, ফার্স্ট মানে প্রথম, তাহলে ফার্স্ট মানে প্রথম, এটা কোন অ্যাডভার্ব? মাত্র আমরা শিখছি যে লাস্টে পর্যায় বুঝাইলে, ক্রম বুঝাইলে সেটাকে বলা হয় কি? অ্যাডভার্ব অফ অর্ডার। আবার বলছি ক্রম বুঝাইলে এটাকে কি বলে? অ্যাডভার্ব অফ অর্ডার। তাহলে ফার্স্ট এটা মূলত ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি অথবা শুধু ফার্স্ট, এগুলো অ্যাডভার্ব অফ অর্ডার মানে ক্রম বোঝায়, তাই না? অ্যাডভার্ব অফ অর্ডার বা ক্রম বোঝায়। ওকে, আচ্ছা এরপর একটু আসেন স্যার, সেটা কি বলছে? রুল নাম্বার হচ্ছে এখানে দেওয়া নাই, বাট একটা রুল দেওয়া আছে, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই সমান সমান কি হয়? অ্যাডভার্ব হয়। নাউন প্লাস এল ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়, অর্থাৎ নাউনের সাথে এল ওয়াই থাকলে হবে অ্যাডজেক্টলি, সরি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই থাকলে সেটা হবে অ্যাডভার্ব। হ্যাঁ, তবে ভার্বের সাথে কিন্তু না, কিছু ওয়ার্ড তো ব্যতিক্রম থাকবেই, সেটা তো আলাদা থাকবেই। তাহলে হিসাব হচ্ছে স্যার এরকম রাখবেন। আবার বলছি যেটা ওখানে দেওয়া আছে যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ইকুয়াল টু অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ইকুয়াল টু অ্যাডভার্ব, একটু লিখে নিতে পারেন, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ইকুয়াল টু অ্যাডভার্ব। হ্যাঁ, অনেকেই হয়েছে। একটু লিখে নিতে পারেন অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ইকুয়াল টু অ্যাডভার্ব। যেমন আমরা যদি বলি স্যার কোনো কারণে আপনি দেখতেছেন কোন একটা জায়গায় যে কোনো একটা অ্যাডজেক্টিভ, এটা যে কোনো অ্যাডজেক্টিভ হইতে পারে, আপনি জাস্ট দেখছেন, যদি দেখেন কাইন্ড মানে দয়ালু, এটা একটা অ্যাডজেক্টিভ, সাথে এল ওয়াই দিলাম কাইন্ডলি, তাহলে এটা একটা অ্যাডভার্ব। ওকে, এরকম ট্রু, এটা একটা অ্যাডজেক্টিভ, ট্রুর সাথে যদি এল ওয়াই যুক্ত করি ট্রুলি, এটা একটা অ্যাডভার্ব। ওকে, তাহলে অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করলে কি হয়? অ্যাডভার্ব হয়ে থাকে। ঠিক আছে, অনেকেই লিখছে, আর যারা না লিখছে সেটা কিছু করার নেই। এবার আসি 14 নম্বর প্রশ্ন, একটু বুঝবেন। হ্যাঁ, 14 নম্বর প্রশ্ন যখন বুঝাই তখন বুঝবেন, এই সময় কমেন্টস করতে যায় আবার যেন না বুঝে যায় না, পরে প্রশ্ন করেন না। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা বাছাই করেন। বলছে হি অ্যাক্টেড ইন এ কাওয়ার্ডলি ম্যানার। আচ্ছা একটা কথা বলি স্যার, অ্যাডজেক্টিভ
এবং সাথে ly যুক্ত করলে কি হয় অ্যাডভার্ব। এখন ধরেন কাওয়ার্ড মানে হচ্ছে ভীরু, কাওয়ার্ড মানে কি ভীরু, এটা একটা অ্যাডজেক্টিভ, আর সেটার সাথে অ্যাডজেক্টিভ যেটা ly যুক্ত করলে কি হয় অ্যাডভার্ব। তবে এই অ্যাডভার্ব গুলা সাধারণত ডিরেক্টলি ব্যবহার করা হয় না, ইন এ ফ্রেন্ডলি ওয়ে, ইন এ গুডলি, এরকম কথাগুলা দিয়ে আসে চলে। তো যাই হোক এখানে আসছে কাওয়ার্ড, তো বলছে হি অ্যাক্টেড ইন এ কাওয়ার্ডলি ওয়ে, মানে সে খুব ভীরুর মতো আচরণ করছে। আবার বলছে হি অ্যাক্টেড ইন এ কাওয়ার্ডলি ম্যানার, তাহলে এখানে ইন এ কাওয়ার্ডলি আছে, এখানে শুধু কাওয়ার্ড মানে এটা অ্যাডভার্ব না, এখানেও শুধু কাওয়ার্ড এটাও অ্যাডভার্ব না, এখানে কাওয়ার্ড আছে বাট হি অ্যাক্টেড ইন কাওয়ার্ডলি মানে কাওয়ার্ডলির মধ্যে করছে এটা না, কাওয়ার্ডলির সাথে আবার লাগবে, সে কাকে মডিফাই করলো সেটাও দেখতে হবে। তাহলে এইটা এই জন্য ভুল, এটা 14 নম্বরটা হচ্ছে এ, যে হি অ্যাক্টেড ইন এ কাওয়ার্ডলি ম্যানার। অর্থাৎ কোনো কিছু যদি আমরা এই টাইপের অ্যাডভার্ব পাই যেটা অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত হয়ে হয়েছে অথবা অন্য ওয়ার্ডের সাথে ly যুক্ত হয়ে হয়েছে, তাহলে সেইটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ অফ, যে মানে অ্যাডজেক্টিভ হয়েছে সেটা আমরা ইন এ বা এরকম টাইপের ওয়ার্ড দিয়ে করতে পারবো প্রিপোজিশন দিয়ে। ঠিক আছে, যেমন ধরেন নিচে একটা প্রশ্ন বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা বাছাই করো। তো সেখানে কি বলছে, সেখানে বলছে হি বিহেভড উইথ মি, সে আমার সাথে আচরণ করছে, সবগুলাই হি বিহেভড উইথ মি আছে বা শি বিহেভড উইথ মি এই পর্যন্ত ফ্রেন্ড দেওয়া আছে। বাট এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্যার ফ্রেন্ড একটা কথা, তো ফ্রেন্ড এটা একটা নাউন আর তার সাথে ly যুক্ত হয়েছে, এটা কিন্তু ফ্রেন্ডলি, তো ফ্রেন্ডলি এটা অ্যাডজেক্টিভ, বাট অ্যাডজেক্টিভকে আপনি যদি অ্যাডভার্বের মতো আচরণ করাইতে যান তাহলে সেটার সাথে যে ইন এ কথাটা যুক্ত করে করতে হবে, যে হি বিহেভড মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে, ডিরেক্ট ফ্রেন্ডলি বলা যাবে না কারণ ফ্রেন্ডলিটা অ্যাডজেক্টিভ। যেমন এখানে ইন লেখা আছে বাট এ কথাটা নাই, এখানে ফ্রেন্ডলি ওয়ে লেখা আছে ইন এ কথাটা নাই। ওকে, শুধুমাত্র এখানে আছে একটা ওয়ার্ড ফ্রেন্ডলি, এটা বলা যাবে না, তাহলে অ্যাডভার্ব হিসেবে আমরা নিতে চাইলে কি করব, ইন এ ফ্রেন্ডলি ওয়ে, ইন এ সফটলি মুড, এরকম টাইপের ওয়ার্ড গুলো আসে। ঠিক আছে, এরপরে বলছে 16 নম্বর প্রশ্ন, অলদো যদিও, হি ফেল্ট ভেরি ড্যাশ, হি স্মাইলড ড্যাশ। আচ্ছা, যদিও লোকটা খুব রাগান্বিত অনুভব করেছিল, তাহলে ভ্যারি কথাটা কিন্তু নিজেই একটা, আবার বলছি ভ্যারি কথাটা নিজেই একটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের পরে আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ বসাবো। ওকে, সেই অ্যাডজেক্টিভটা হচ্ছে আমাদের এই যে অ্যাংরি, সবগুলা শুরুতে অ্যাংরি আছে, এটা শুরুতে অ্যাংরিলি কথাটা হয় না, এই জন্য এটা বাদ প্রথমেই। তাহলে এটার সাথে অ্যাংরি আছে, এটার সাথেও আছে, এটার সাথেও আছে, এদিকটা ঠিক আছে। বাট হি স্মাইল্ড, তিনি হেসেছিলেন, ফ্রেন্ডলি কথাটা ডিরেক্ট বলা যাবে না, ফ্রেন্ডলি ওয়ে কথাটাও বলা যাবে না, আমাদের লাগবে এটার মতো ইন এ ফ্রেন্ডলি ওয়ে। কি স্যার, ইন এ ফ্রেন্ডলি ওয়ে। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার গেছেন কিনা, আমি তাহলে নেক্সট পেজে চলে যাব। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টসে সি লিখে আপনারা জানিয়ে দিবেন যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার, একটু সি লেখেন কমেন্টে। পনেরো নাম্বারটা বলছেন যে স্যার 15 নাম্বারটা আরেকবার বলেন। 15 এবং 16 সেম, যে স্যার ফ্রেন্ডলি বলা যাবে না, ইন এ ফ্রেন্ডলি ওয়ে বলতে হবে সবসময়, ইন এ ফ্রেন্ডলি ওয়ে। আবার বলছি ইন এ ফ্রেন্ডলি ওয়ে, এটার উত্তর হচ্ছে এ। ঠিক এই 16 নম্বরে যেমন লেখা আছে ইন এ ফ্রেন্ডলি ওয়ে, এখানে 15 নম্বরেও লেখা আছে ইন এ ফ্রেন্ডলি ওয়ে, অর্থাৎ ইন এ ফ্রেন্ডলি ওয়েটা আসবে। আচ্ছা, এর পরের পেজে আমরা চলে যাব স্যার, পরের পেজে শুধুমাত্র 45-46 পেজ, ও সরি এটা 44। আচ্ছা, এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, ইউজ অফ সাম ইম্পর্টেন্ট অ্যাডভার্ব, কিছু ইম্পর্টেন্ট অ্যাডভার্বের বিষয় দেওয়া আছে, একটু খেয়াল করে দেখেন এখানে দেওয়া আছে কিভাবে। এই প্রশ্ন আর আগের প্রশ্ন কিন্তু সেম, কেউ যেন আবার এটা আলাদা ভাবেন না। অলদো হি ফেল্ট ভেরি হাংরি, আগেরটা লেখা ছিল অ্যাংরি, এখানে লেখা আছে হাংরি, সেম প্রশ্ন আগেরটা। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করেন 14 নম্বরের প্রশ্ন কি বলছে, যে নির্দিষ্ট সীমার অতিরিক্ত অর্থে টু ব্যবহৃত হয়, টু প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস ইনফিনিটিভ বসলে সেন্টেন্সটি না বোধক হয়। আপনারা টু ডট ডট টু একটা নিয়ম পড়ছেন না, টু ডট ডট টু, সেই নিয়মটা এখানে লেখা হয়েছে। যেমন দ্য ম্যান, বা এখানে আই এম টু বিজি টু ওয়ার্ক, টু বিজি টু ওয়ার্ক মানে আমি এতই ব্যস্ত যে আমি
কি করতে পারে না, ও সরি, আই এম টু বিজি টু টক টু ইউ, মানে তোমার সাথে কথা বলতে পারবো না, আমি এত বিজি, যেটা। তাহলে এখানে টু ডট ডট টুর কথাটা বলা হয়েছে, তাহলে টু ডট ডট টুর নিয়মটা আবার বলছি, টু প্লাস অ্যাডজেক্টিভ থাকে, এরপরে যাই হোক একটা ওয়ার্ড দেওয়ার পরে আবার টু দিয়ে প্লাস ভার্ব ওয়ান থাকে, এটা হচ্ছে মেইন নিয়ম। তো এখানে আমাদের দেখেন এই যে টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান দেওয়া আছে, তার আগে উইক অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তাহলে আমাদের এখানে লাগবে কি একটা স্যার, এখানে আমাদের লাগবে হচ্ছে টি ডাবল ও টু। ওকে, আবার একটা কথা আমি বলে রাখি, সিম্পল সেন্টেন্সে টু ব্যবহার করা হয়, কমপ্লেক্স সেন্টেন্স এখানে সো ব্যবহার করা হয়, কম্পাউন্ড সেন্টেন্সে ভেরি ব্যবহার করা হয়। তিনটারই অর্থ অনেক, বাট সিম্পল সেন্টেন্সে টু, কমপ্লেক্স সেন্টেন্সে সো এবং কম্পাউন্ড সেন্টেন্সে ভেরি ব্যবহার করা হয়। হ্যাঁ, তাহলে এখানে 18 নম্বরের উত্তর কি হবে স্যার? 18 নম্বরের উত্তরটা হচ্ছে টু ডট ডট টু, হ্যাঁ টু এটা। তারপরে ওল্ড ম্যান ওয়াজ ড্যাশ উইক টু গেট ড্যাশ, এখানে দেখেন খুব সুন্দরভাবে টু প্লাস ভার্ব ওয়ান দেওয়া আছে, উইক দেওয়া আছে, তাহলে এখানেও লাগবে আমাদের টু, মানে ডি নাম্বারটা উত্তর। এরপরে আসেন স্যার 20 নম্বরে বলছে টু ইগনোর, তাহলে হার ফেভার ইজ ড্যাশ, তাহলে টু ডট ডট টু, তাহলে এখানে টু প্লাস ভার্ব ওয়ান আছে, আমার এবার টু প্লাস অ্যাডজেক্টিভ কথাটা লাগবে, তাহলে এই কয়টার মধ্যে টু প্লাস অ্যাডজেক্টিভ, যেটা সি নাম্বারে আছে, টু আছে আবার একটা অ্যাডজেক্টিভও আছে। হ্যাঁ, আমরা কোথায় থেকে ক্লাস নিতেছি? আমরা ক্লাসরুম থেকে ক্লাস নিচ্ছি, এটা ঢাকা মিরপুর থেকে। আচ্ছা, এর পরবর্তীতে দেখেন, যদি দেখি পরবর্তীতে বলছে 21 নম্বর প্রশ্ন, যেহেতু প্রশ্নগুলা হিজ ফেভার ইজ টু ড্যাশ ড্যাশ ড্যাশ, তো এখানে টু ডট ডট টু কথাটা আমাদের লাগবে, টু ডট ডট টু কোথায় আছে, এই যে এখানে টু। এখানে একটা কথা আমি বলে রাখি, হ্যাঁ, টুর সাথে একটা জিনিস দেখেন, হিজ ফেভার ইজ টু মাচ হাই, কেউ কখনো মাচ টু হাই দিবেন না, কারণ মাচ এটা নিজেই অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে মাচ এটা অ্যাডজেক্টিভ আবার অ্যাডভার্বের কাজ করে, বাট এই টু কথাটা আগে বসবে, টু মাচ বলে না, দিস ইজ টু মাচ করছেন আপনারা সেইটা, তাহলে এই যে টু মাচ যেটা আছে এটা হচ্ছে আমাদের উত্তর, মাচ টু ব্যবহার করা যাবে না, এটা দেওয়া আছে যেখানে দেখেন টু মাচ সমান সমান কি নাউন, বাট মাচ টু থাকলে সাথে অ্যাডজেক্টিভ লিখতে হবে। ওকে, যেমন এখানে লেখছে মাচ টু, তারপরে কি অ্যাডজেক্টিভ, যেমন মাচ টু ইয়ং, মাচ টু এক্সপেন্সিভ এটা, বাট যখন নাউন থাকবে, যেমন হাই কথাটা আছে টু মাচ হাই, হাই মানে উচ্চতা, এটা একটা নাউন। ওকে, তো যাই হোক এটা গেল। এরপরে হচ্ছে স্যার 22 নাম্বার, দ্য টি ওয়াজ ড্যাশ টু সিপ, তাহলে এই যে স্যার ড্যাশ টু সিপ, এই যে টু সিপ, এখন দেখেন এইখানে আমাদের যে প্রশ্নটা বলছে আমরা টু প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহার করব, টু হট টু সিপ, মানে এত গরম যে চুমুক দেওয়া যায় না। ওকে, একজন বলছে কি স্যার টু মাছ হাই, পরে কি বলছে বুঝি না আমি, স্যার পেইড ব্যাচ কি কেমন, মানে এটা তো পেইড ব্যাচেরই ক্লাস, তাহলে কই আছেন আপনি? তাহলে আবার বলছি স্যার যে এইখানে যে বিষয়টা আমরা বলছি যে টু মাছ যেটা, এটার পরে নাউন বসানো যাবে, টু মাছ নাউন বসানো যাবে, আর একটা কথা বলছে মাছ টু, এটার পরে অ্যাডজেক্টিভ বসানো যাবে দুইটা, তাহলে মাছ টু যেটা, যেমন হাই মানে উচ্চতা অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে আমাদের এটা বি উত্তর আসবে, সরি এটা এ করা যাবে না, এটা বি উত্তর, মানে এটা অ্যাডজেক্টিভ আছে। ওকে, এটা টু মাছ হাই না হয় মাছ টু হাই, এই যে এখানে নিয়মটা দেওয়া আছে, টু মাছ নাউন আর হচ্ছে মাছ টু থাকলে অ্যাডজেক্টিভ এটা। যেমন আমাদের এইখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে এটা ডিরেক্টলি ওয়ার্ড, একটু আগে যেটা করছি টু ডট ডট টু নিয়মটা আসছে। আচ্ছা, 23 নম্বরের প্রশ্ন বলছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ নট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, ডিফিকাল্ট যে কথাটা দেওয়া আছে, ডিফিকাল্ট এটা অ্যাডজেক্টিভ, তার সাথে একটা টু প্লাস ভার্ব ওয়ান দেওয়া আছে, তাহলে টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এটা টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ওকে, টু মাচ হাই, আবার বলছি টু মাচ হাই কেন হইল না, একজন বলছে যেটা টু মাচ হাই কেন হইল না, বলছি টু, এরপরে হচ্ছে স্যার আপনার যেটা লাগবে দেখি মাছ, আর একজন বলছে স্যার হাই। এখানে একটু জিনিস খেয়াল করবেন যে মাছ টু হাই, যদি এরকম আমরা চিন্তা করি, এই যে হাই শব্দটা দিতেছেন এটা উচ্চতা, এটা অবস্থা বোঝায়, হ্যাঁ অবস্থা, এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে আপনাকে টু মাচ অ্যাডজেক্টিভ এই নিয়মটা করতে হবে। আবার বলছি এই যে দেখেন টু মাচ এর সাথে নাউন, টু মাচ নাউন, এখন আমাদের যে অংশটা এখানে আছে মাচ টু অ্যাডজেক্টিভ, এখন টু মাচ যখন দেওয়া আছে টু মাচের পরে আপনার লাগবে কি নাউন, এখন আমাদের হিসাব অনুসারে টু মাচ নাউন এখানে যেটা দেওয়া আছে এটাকে হাই যেটা আছে
এই হাই জিনিসটাকে কিন্তু এখানে নাউন আকারে ওনারা নিয়ে নিয়েছে, যে টু মাচ মানি, টু মাচ টাইম। যেমন মানি যেটা দেওয়া আছে এটা নাউন, এটা টাইম যেটা দেওয়া আছে এটা নাউন, ট্রাফিক যেটা এটা নাউন, তারপর হচ্ছে ইন্ডোলেন্স এটা হচ্ছে নাউন। বাট কথা হচ্ছে এই জায়গাটার মধ্যে যারা প্রশ্নের কথা বলছেন, এটার মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, দুইটার মধ্যে বি নাম্বারটা উত্তর যদি দেওয়া আছে, বাট হাই জিনিসটা একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ যদি হয়ে থাকে তাহলে এটা উত্তর। এটা যদিও উত্তরে দেওয়া আছে বাট এটা ভুল, কারণ হাই শব্দ যেটা আছে, হাই এটা হচ্ছে, আবার বলছি হাই যেটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার উত্তর এটা হবে। এটা এখানে দেওয়া থাকলে ভুল আছে। হাই এর নাউন ফর্ম আছে স্যার হাইট, ওকে। তবে কোনো কারণে যদি প্রশ্নকর্তা হাই কে নাউন হিসাবে ধরে থাকে তাহলে এটা করতে হবে, ওকে। 21 নাম্বারটা যিনি বলছেন 21 নাম্বারটা ক্লিয়ার না, তাদেরকে আবার একটু বলছি, আমি আবার বলছি, নিয়মটা হচ্ছে টু মাচ থাকলে তারপরে নাউন থাকতে হবে। এই প্রশ্নের মধ্যে কি আছে দেখেন, টু মাচ আছে, আরেকটা হচ্ছে মাচ টু আছে। মাচ টু থাকলে অ্যাডজেক্টিভ বসবে। এখন এখানে আছে টু মাচ তারপরে হাই, আর এখানে আছে মাচ টু তারপরেও হাই। ঝামেলাটা হচ্ছে হাই কি অ্যাডজেক্টিভ নাকি নাউন, ওকে। তো এই মাছ এটা মূলত অ্যাডজেক্টিভ, আর সেই হিসাবে এ নাম্বারটা উত্তর হওয়ার কথা। বাট হাই যেটা, এই হাইটা অ্যাডজেক্টিভ, সেই হিসাবে এটা উত্তর হওয়ার কথা। হাইয়ের নাউন ফর্ম আছে স্যার, সেটা কি হাইট, HEIGHT, হাইট উচ্চতা, এটা হচ্ছে নাউন, ওকে। তাহলে আবার বলছি যে এটা কারেক্ট, এটা ভুল দেওয়া আছে যদি উত্তরে দেওয়া আছে। আমার কথা কি এখন বুঝতে পারছেন? যেমন এখানে দেখেন দেওয়া আছে মাচ টু ইয়ং, হাই অ্যাডজেক্টিভ হলে, আমি বলছি যে হাই অ্যাডজেক্টিভ, আর হাই অ্যাডজেক্টিভ হলে আপনার বি নাম্বার উত্তর। হাই যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে বি নাম্বার উত্তর হবে, আর হাই যদি নাউন হয় তাহলে এ নাম্বার উত্তর হবে। তা হাই যেটা আছে সেটা অ্যাডজেক্টিভ, মাত্র বলছি যে হাই অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ হইলে মাচ টু, অ্যাডজেক্টিভ হইলে মাচ টু, এটা। আমি দুইটা অংশ বলছি, আপনি জাস্ট নিয়মটা লিখবেন আগে, যে টু মাচ এবং মাচ টু, টু মাচ এবং মাচ টু। মাচ টু হইলে তারপরে অ্যাডজেক্টিভ বসবে। এখন হাইটাকে সেটা আমি ক্লিয়ার করছি যে হাইটা অ্যাডজেক্টিভ, আপনি নিজে উত্তর বের করতে পারবেন যে তাহলে কোনটা উত্তর হচ্ছে, ওকে। আচ্ছা, এরপরে দেখেন একটু 22 নাম্বারটা বলছি সেম কোয়ালিটি 23, 24 নাম্বারের প্রশ্ন দেখেন বলছে কি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন বলছে ডোন্ট ওয়ারি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল আর নট ড্যাশ ডিফিকাল্ট, এটা অলরেডি করছি। এরপরে বলছে টু আন্ডারস্ট্যান্ড, এটাও করছি অলরেডি, যে এখানে আমাদের ছিল টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, যে টু তারপরে একটা অ্যাডজেক্টিভ। এরপরে 25 নাম্বার প্রশ্ন 25 নাম্বার প্রশ্ন আমি একটু নিচের দিকে যাই, যেখানে বলা হয়েছে 25 নম্বর প্রশ্নে দ্য ব্রাঞ্চ অফ ট্রি ইজ ড্যাশ হাই ফর দ্য বয় ড্যাশ টু ড্যাশ। আচ্ছা, এখানে টু আসবে, টু লাস্টেরটা টু, আর এই যে অংশটা দেখতেছেন এই অংশটার মধ্যে আসবে টু, অর্থাৎ টু ডট ডট টুর যে নিয়মটা, যে টু হাই ফর দ্য বয় টু ক্লাইম্ব, এরকম। তাহলে টু ডট ডট টুর নিয়ম পড়ছে। 26 নম্বরে পড়ছে ইট ওয়াজ ড্যাশ টু বি, তাহলে টু ডট ডট টুর যে নিয়মটা সেই নিয়ম এখানেও পড়ছে। 27 নম্বর প্রশ্নটা দেখেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ নেগেটিভ মিনিং। আমরা সবসময় বলি যে টু ডট ডট টু যেটা, এটা সবসময় নেগেটিভ, হ্যাঁ। আবার বলছি টু ডট ডট টু এটা নেগেটিভ মিনিং দেয়, টু ডট ডট টু এটা কি করে, নেগেটিভ মিনিং দেয়, যেটা আমাদের এই যে এখানে টু ডট ডট টু নিয়মটা আছে, এটা বি উত্তর। আসেন 28 নম্বর, আমরা শেষের দিকে চলে আসছি, সমস্যা নাই, প্রায় শেষের দিকে, 10:04 বাজে, সমস্যা কি 2-4 মিনিট বেশি হলে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তাহলে এই যে টু ডট ডট টু, তাহলে এই যে আমাদের টু বিজি টু টক, এটা, ওকে। এটা হচ্ছে আমাদের 28 নম্বর প্রশ্ন অ্যাডভার্বের। এরপরে এটা হচ্ছে 46 এর পরে পেজ নাম্বার আছে কত, 45, 46, তারপরে আছে কোনটা 47, 48, অল্প একটু, সমস্যা নেই, এখানে কয়েকটা অংশ দেওয়া আছে। টু মাচ,
দিস ইজ টু মাচ আপনারা পড়ছেন, আমি দুই একটা উদাহরণ, সবগুলো উদাহরণ না দেখলেও দুই একটা দেখাইলেও বুঝতে পারবেন, কারণ এগুলো একই নিয়মে পড়ছে, টু ডট ডট টু নিয়মে। আচ্ছা, টু মাচ অত্যন্ত বেশি অর্থে ভার্বকে মডিফাই করতে টু মাচ ব্যবহার করা হয়, অর্থাৎ অনেক বেশি। যেমন বলছে দ্য জ্যাকেট কস্ট টু মাচ, মানে অনেক বেশি, এটা টু মাচ মানে অনেক বেশি। আচ্ছা, এনাফ মানে যথেষ্ট, হ্যাঁ, অর্থাৎ কোনো কিছু সেবার মধ্যে বোঝালে অ্যাডভার্ব হিসাবে এনাফ ব্যবহার করা হয়, তা সর্বদাই হ্যাঁ বোধক অর্থ প্রকাশ করে। ওকে, আচ্ছা, এইখানে একটা কথা আছে আবার, যে তবে দেখেন সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পর এনাফ, আর একটা কথা বলছে সেটা কি স্যার, যে এনাফ প্লাস নাউন। এখন আমি যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে স্যার নাউন যেটা থাকবে, অর্থাৎ যখন নাউন থাকবে, একটু দেখেন নাউনের পূর্বে, এই যে নাউন আছে না স্যার, নাউনের পূর্বে এনাফ, কোথায়, নাউনের পূর্বে এনাফ, আর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ, এই দুটো জিনিস শুধু খেয়াল রাখবেন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ, নাউনের পূর্বে এনাফ। এবার এখানে আসেন এক্সাম্পল গুলা, যেখানে 32 নম্বর প্রশ্নে আমাদের প্রথমেই বলছে যে উই হ্যাভ নট গট এনাফ মিল্ক। এখন দেখেন এনাফ মিল্ক যেটা আছে এটা একটা প্রশ্ন, আরেকটা বলছে কি স্যার, আমার এখানে বলছে যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে, আরেকটা হচ্ছে এনাফের যে জায়গাটা, যেমন এইখানে যদি দেখেন এখানে আরেকটা কথা লেখা আছে, তবে অ্যাডজেক্টিভ রূপে এনাফ ব্যবহৃত হলে যে নাউনকে মডিফাই করে সেই নাউনের পূর্বে বসে। যেমন এইখানে দেওয়া আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এনাফ প্লাস নাউন, তারপরে টু দিয়ে ভার্ব ওয়ান থাকতে হবে, মানে এনাফ যদি থাকে কোথাও শুধু নাউন থাকলে হবে না, তারপরে টু প্লাস ভার্ব ওয়ানও থাকতে হবে। এখন আপনি যদি দেখেন এখানে এনাফ আছে, তারপরে নাউন আছে, বাট এরপরে টু প্লাস ভার্ব ওয়ান যেটা থাকার কথা সেটা নেই। ওকে, এখন আপনার প্রশ্ন যেটা সেটা হচ্ছে এটা আমাদের হিসাব অনুযায়ী ঠিক আছে, বাট বলছে ইনকারেক্ট, কোনটা সঠিক নয়। যেহেতু সঠিক নয় বলছে, এনাফের পরে নাউন এই পর্যন্ত ঠিক আছে, এনাফের পরে ইন্টারেস্ট বলছে, যেমন শি ডিড নট হ্যাভ এনাফ ইন্টারেস্ট, এনাফের পরে এখানে একটা কথা দেওয়া আছে, আরেকটা বলছে ইজ ইউর কফি হট এনাফ, হট। ওকে, তো হট এনাফ যখন বলছে, হট এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ, তারপরে এনাফ বসছে, বাট এখানে যেই কথাটা নাই, আই ডিড নট স্টাডি এনাফ হার্ড, এই যে এনাফ বলছে, এই এনাফের পরে যে হার্ড লেখা আছে, হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। তো হার্ড অ্যাডজেক্টিভ আমরা বলছি এনাফের পরে অ্যাডজেক্টিভ না কি বসে, নাউন বসে, এটা কিন্তু নাউন। ইন্টারেস্ট মানে সুবিধা অর্থাৎ ইচ্ছা, তো এই ইন্টারেস্ট এটা নাউন আছে এখানে, এটা অ্যাডজেক্টিভের পরে আছে এনাফ, এটাও ঠিক আছে, এটা নাউন আছে, বাট এইটাই এনাফের পরে অ্যাডজেক্টিভ আছে। আমরা জানি এনাফের পরে নাউন থাকতে হবে, আছে কি অ্যাডজেক্টিভ, এজন্য এটা ভুল, যেটাই আমাদের উত্তর, কারণ আমাদের ভুলটা চাইছে। ওকে, অনেকগুলা ক্লাস করলে আপনারা রেস্টে চলে যান, যারা চলে ক্লাস করছেন অনেকগুলা। আচ্ছা, এরপরে দেখেন কি বলছে 34 নম্বর প্রশ্ন, হি ডিড নট গেট দ্য জব বিকজ হি ওয়াজ নট ড্যাশ এক্সপেরিয়েন্স। তাহলে এক্সপেরিয়েন্সড এনাফ নাকি এনাফ এক্সপেরিয়েন্সড, কথাটা এমন, আমরা বলছি যে স্যার অ্যাডজেক্টিভ, প্রথমে এক্সপেরিয়েন্সড ভার্বের সাথে ইডি লাগানো আছে, মানে এটা পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ আকারে কাজ করতেছে। এক্সপেরিয়েন্সড শব্দটা কি স্যার, পার্টিসিপল, সেই হিসাবে আমাদের এক্সপেরিয়েন্সড এনাফ। আর যদি এনাফ লিখতাম তারপরে এক্সপেরিয়েন্স কথাটা লিখতে পারতাম, শুধু এক্সপেরিয়েন্স আবার নাউন, এটা উল্টাইলে হইতো। তাহলে এটার উত্তর হচ্ছে বি। ওকে, এটা হচ্ছে এনাফের ব্যবহার। এনাফ রিলেটেড আরো কিছু প্রশ্ন আসছে, এখানে আরো দেখে নিবেন, যেমন স্মল এনাফ, স্মলার বিভিন্ন কথা লিখছে। তো আমাদের স্মল এটা অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, এটা হচ্ছে উত্তর। এবার আসেন 37 নম্বর প্রশ্ন কি বলছে, হার্ডলি এর অর্থ হচ্ছে অলমোস্ট, নট, রেয়ারলি, বিয়ারলি, কদাচিৎ, প্রায়। তো হার্ডলি সর্বদাই যে প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে, কিন্তু বি ভার্বের পরে বসে, এই জন্য আমি ফার্স্টে এটা বলছিলাম যে মেইন ভার্বের পূর্বে, অক্সিলারি ভার্বের পরে। তাহলে ওয়ার্কস তার পূর্বে হার্ডলি বসছে। তারপরেরটা যদি দেখেন, হার্ডলি শব্দটা কি, এখানে হার্ডলি শব্দটা আমাদের নেগেটিভলি অ্যাডভার্ব, আমরা জানি। তারপরে হার্ডলি গো, গো মেইন ভার্ব, তার পূর্বে হার্ডলি বসছে। এরপর এখানে বলছে আই গো আউট, তাহলে গো মেইন ভার্ব, তার পূর্বে হার্ডলি বসবে। এটা হচ্ছে আমাদের মেইন অংশ। ওকে, এটা হচ্ছে হার্ডলির ব্যবহার, যেটা মেইন ভার্ব এর পূর্বে বসে। 47-এর পরে লাস্ট ওয়ানে চলে আসছি, কনজাংশনের আগ পর্যন্ত এইটুকু দেখলেই হবে, এই যে এখানে আসছে। দেখেন প্রশ্ন কি বলছে, এভার বা নেভার কখনোই অর্থে প্রশ্ন জিজ্ঞেস করতে অ্যাডভার্ব রূপে এভার ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে কথা হচ্ছে কি স্যার, এভার বা নেভার এটা হচ্ছে হয় নেগেটিভ সেন্টেন্স, নেভার যেটা দেখতেছেন এটা নেগেটিভ, আর এভার হচ্ছে প্রশ্ন করাতে ব্যবহার করা হয়। যেমন এখানে বলছে যে কখনো অর্থে প্রশ্ন জিজ্ঞেস করতে
অ্যাডভার্বের এভার ব্যবহার করা হয়। যেমন আপনি যদি কাউকে বলেন তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার অথবা হ্যাভ ইউ এভার গন টু কক্সবাজার, এই এভারটা হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, এক্ষেত্রে প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে, মানে প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে, যেটা আমরা একটু আগে ওখানেও দেখেছি। এই যে এখানে দেখেন কি বলছে, হ্যাভ ইউ এভার বিন, এই বিন কিন্তু এখানে মেইন ভার্ব হিসাবে বসছে। হ্যাঁ, তাহলে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, গন লেখা যায় না, কোন স্থানে কখনোই যাওয়া হয় নাই, কোন স্থানে কখনোই যাওয়া হয় নাই এরকম বুঝাইলে বিন ব্যবহার করা হয়। ওকে, আর বিন না থাকলে প্রশ্নে তখন গন ব্যবহার করা যায়, এই যে এখানে লেখা আছে। ওকে, এইখানে এরপরে বলছে হ্যাভ ইউ গন টু রাঙামাটি, তুমি কি রাঙামাটি গিয়েছো, আর এখানে বলছে হ্যাভ ইউ এভার গন টু রাঙামাটি, তাহলে এভার কথাটা আমাদের এখানে আসবে। ওকে, লাস্ট ওয়ান 47 কি বলছে, হি ডাজ নট রেইন হিয়ার অথবা ইট রেইনস নেভার হিয়ার, আরটা বলছে ইট নেভার রেইনস হিয়ার, তাহলে নেভার হচ্ছে অ্যাডভার্ব, রেইন মেইন ভার্ব, মেইন ভার্বের পূর্বে বসছে নেভার, অর্থাৎ মেইন ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে। 43 নম্বর প্রশ্ন একজন বলছে, 43 নম্বর প্রশ্নটা দেখি কি বলছে, বলছে উই গো আউট টু এ রেস্টুরেন্ট ডিউরিং দ্য লাস্ট উইক বিকজ হোয়েন উই গেট হোম ফ্রম হোম। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমাদের কি বলছে, গো, তাহলে গো শব্দটা যেটা আছে দেখেন, তাহলে গো দিয়ে আমরা জানি নেগেটিভ বোঝায়, তাহলে গো যেহেতু নেগেটিভ, এই গো সরি গো নেগেটিভ না, মানে হার্ডলি শব্দটা নেগেটিভ, তাহলে হার্ডলি এবং নেভার একসাথে ব্যবহার করা যাবে না, কারণ দুইটাই নেগেটিভ। নো নো দুইবার ব্যবহার করা যায় না, হার্ডলি নেভার দুইটাই নেগেটিভ, ব্যবহার করা যাবে না। শুধু এভারও ব্যবহার করা যাবে না, কারণ নেগেটিভ অর্থ, তাহলে হার্ডলি এভার, হার্ডলি মানে নেগেটিভ, আর এখানে আছে এভার, একটা নেগেটিভ একটা পজিটিভ, এই জন্য এখানে এই উত্তরটা হবে যে উই হার্ডলি এভার গো আউট, মানে আমরা খুব কমই বাহিরে যাই সেটা। ঠিক আছে, তো যাই হোক 10টা 11 বেজে গেছে, কিছু করার নাই, টপিক শেষ না হলে এভাবে করতে হবে, মাঝে মধ্যে 5-10 মিনিট 20 মিনিট বেশি, আবার টপিক আগে শেষ হলে 5-10 মিনিট 20 মিনিট আগেও শেষ হইতে পারে ক্লাস, টেনশনের কিছু নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।